আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। তোমরা লাইভে যুক্ত হয়ে আজকে প্রথমে রিকোয়েস্ট করবো, তোমরা লাইভে যুক্ত হয়ে কি করবা, সবাই শেয়ার করে দিবা। সবাই কি করে দিবা? শেয়ার করে দিবা। আমরা আজকে কি করব, গুরুত্বপূর্ণ দুইটা কবিতা নিয়ে একদম এত সুন্দর করে তোমাদেরকে ইনশাল্লাহ বুঝাবো যেন এই দুইটা কবিতা থেকে যদি সৃজনশীল আসে 10-এ 10 পাও। 10-এ 10 পাওয়া অবশ্যই সম্ভব। সবাই ক্লাসে যুক্ত হয়ে কি করে দাও, ক্লাসটি শেয়ার করে দাও। ক্লাসটি কি করে দাও? শেয়ার করে দাও। বাইরের ক্লাসটা শেয়ার করে দাও। তোমাদের থেকে প্রতিদান হিসেবে কি চাই? শুধু ক্লাসে কমেন্ট চাই, রিয়েক্ট চাই আর শেয়ার চাই। কি চাই? শেয়ার চাই। এই তো সবাই যুক্ত হয়ে গেছো। বাকিরা যেন ক্লাসটি করতে পারে, তোমার বন্ধুরা যেন ক্লাসটি করতে পারে, মেনশন দিয়ে দাও সবাইকে। সবাই যেন উপকৃত হয়। ঠিক আছে, সবাই যেন উপকৃত হয়। অনেক সুন্দর একটি ফাটাফাটি একটা ক্লাস হবে আজকের পর থেকে। যে বলছো যে তাহার এই পরে মনে এই করে থেকে অ্যান্সার করবা না, সে আজকে দিবা। আজকে মনস্থির করবা যে মনে করেছো ফেব্রুয়ারি 1969 এর প্রেক্ষাপট বা পটভূমি কিছুই বুঝি না, আসলে কি বুঝাইছে, সেও আজকে কি করবা, মনস্থির করবা যে আমি এক্সামে এই কবিতাগুলো থেকে আসলে অবশ্যই আমি কি করব, এক্সামে অবশ্যই আমি অ্যান্সার করব। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আজকে আমরা তাহারে পরে মনে এই কবিতা থেকে প্রথমে কি করব, এই কবিতা থেকে প্রথমে আমরা আলোচনা করব। আমি তোমাদের সবগুলা গ্রুপে পেজে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের বন্ধুদেরকে কি করে দাও, মেনশন করে দাও। যত দ্রুত তোমরা শেয়ার করবা, মেনশন করবা, আমি তত দ্রুত ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে? ক্লাসটা শুরু করে দিব। সবাই এই তো যারা সালাম দিয়েছ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো সবাই? তোমরা কেমন আছো সবাই? তোমরা সবাই কেমন আছো জানাও। আচ্ছা, তোমাদের সাথে পরিচয় অনেক সময় হই না। তোমরা কে কোথা থেকে বলতেছো, কোন কলেজে পড়ো একটু জানাও। ঠিক আছে? আচ্ছা, এই তো অনেকে যুক্ত হয়ে যাচ্ছ। বাকিরাও কি করে যাও, বাকিরাও যুক্ত হয়ে যাও। বন্ধুদেরকে মেনশন করে দাও, শেয়ার করে দাও। আচ্ছা দেখো, প্রথমেই আমি আজকে তোমাদের বলেছি সাজেশন একটা ক্লাস হবে। এই যে প্রশ্নগুলো, এগুলো হচ্ছে কি খ প্রশ্ন, গুরুত্বপূর্ণ খ প্রশ্ন। প্রথমে উত্তরটা তোমরা দিবা। উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, উক্তিটি দিয়ে কি বোঝাতে চেয়েছেন? এক কথায় বলবা, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, কি বোঝাতে চেয়েছেন? সবাই এই তো সবাই কমেন্ট করো। সবাই কমেন্ট করে দাও, সবাই কমেন্টে জানিয়ে দাও, সবাই কমেন্টে জানিয়ে দাও। সবাই কমেন্টে জানিয়ে দাও। এই তোমরা সবাই কমেন্ট করো। এই কবিতাগুলো তোমরা অনেকবার পড়ছো, 2 বছর পড়ছো। উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, উক্তি দিয়ে কি বোঝাতে চেয়েছেন? যখন বারবার কবি যখন বলতে চেয়েছিলেন যে তোমার এই যে বসন্ত আসতেছে, প্রকৃতি এত সুন্দরভাবে সাজতেছে, পুরো শহর কি কৃষ্ণচূড়ায় ছেয়ে গেছে। ঠিক আছে? এই সব কিছু বসন্তের যে আমেজ, বসন্তের যে প্রকৃতি নতুন সাজে, এটা কবির মনে কোনো রকম কি প্রভাবই ফেলে না। এজন্য কবি বলেছেন কি, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। মানে এই যে ঋতুরাজ, বসন্তের যে আভাস শুরু হওয়ার, বসন্তের যে প্রকৃতি নতুন সাজ, এই সব কিছু কবিকে কি করে, কবি তবু কি করে, কবি যে উপেক্ষায় থাকে, উদাসীন থাকে, তার মধ্যে কোনো বসন্তকে যে বরণ করে নিবে তার কোনো কি থাকে না, তার মধ্যে কোনো সেই আমেজই নাই। বসন্তকে যে বরণ করবে গান ও কবিতার মাধ্যমে, তার মধ্যে সেই কোনো কি নাই, আমেজই নাই। কেন? সেটা আমরা কবিতার শেষে আরও যখন পড়ব, ঠিক আছে, অ্যান্সার করবো, তখন দেখতে পাবো। আচ্ছা, এই তো সবাই বাকিরাও সবাই কি করে দাও, সবাই মেনশন করে দাও বন্ধুদেরকে এবং ক্লাসে শেয়ার করে দাও। তোমাদের কাছ থেকে শেয়ার ছাড়া আজ পর্যন্ত কিছুই চাই নাই। শেয়ার ছাড়া তোমাদের কাছে কিছুই চাই নাই। চেয়েছি? বলো, চাই নাই। এই তো সবাই শেয়ার করে দিছো। শেয়ার ডান। বাকিরাও শেয়ার করে দাও। বাকিরা যারা বাকি আছো সবাই শেয়ার করে দাও।
এটা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? সবাই আমাকে জানাও, এটা কি বুঝতে পারছো আমি যেটা বললাম? যে উপেক্ষায়, উপেক্ষায় মানে কি উদাসীন। ঋতুরাজ বসন্তে কেন কবি দাও তুমি ব্যথা? কেন কবির মনে এই বসন্তকে আগমনেও যে উদাসীনভাবে সে উদাসীন বসন্তকে সে বরণ করছে না, কেন? তুমি কি কোনো ব্যথা পেয়েছো কিনা, কষ্ট পেয়েছো কিনা? কবি মনে ব্যথা, কিসের ব্যথা বলো তো? কিসের ব্যথা? কিসের ব্যথা তার? আমরা এই কবিতার শেষ অংশে দেখি কেন তার মনে এত কষ্ট, এত ব্যথা। বসন্তের এত আমেজ, তারপরও কেন তার মনে কোনো কি নাই, শান্তি নাই। তার মনে কেন প্রকৃতির সাথে তার যে একটা সুন্দর সম্পর্ক ছিল সে সম্পর্কটা কেন তৈরি হতে পারে না? কারণ সে তার প্রথম স্বামীকে কি হারিয়েছে। তাই বসন্তের এত সুন্দর আমেজ, প্রকৃতির সাজ তার মনে কোনো কি করতে পারে না, প্রভাব করতে পারে না। তার কাছে শীতের রুক্ষতা তার কষ্টের সাথে কি করে, বেদনার সাথে কি হয়, মিলিত হয়। তাই সে যখন শীত চলে যায় তখন সে কি করে, আফসোস করে যে কেন শীত চলে যাচ্ছে। ঠিক আছে, মূলত তার ভালোবাসার মানুষ চলে যাওয়ার পর, তার মনে কি হয়েছে, এখন আর আমেজ সৃষ্টি হয় না। বসন্ত এত সুন্দরভাবে সাজে, আমের মুকুল তৈরি হয়, বাতাবি লেবুর ফুল হয়, প্রকৃতি সুন্দরভাবে সাজে, সেটা তার কাছে ভালো লাগে না। কিন্তু যখন শীতকাল আসে, প্রকৃতির মধ্যে যখন রিক্ততা চলে আসে, প্রত্যেকটা গাছের পাতা ঝরে যায়, সেটাকেই কবি গ্রহণ করে নিয়েছেন। কেন? তার বিষণ্ণতা, তার কষ্ট বেদনার সাথে মিলে যায়। আচ্ছা, তাহারে পরে মনে কবিতায় প্রকৃতির কোন রূপ চিত্রিত হয়েছে বলো? কোন রূপ চিত্রিত হয়েছে বলো? সবাই কমেন্ট করে দাও, সবাই। তাহারে পরে মনে কবিতায় প্রকৃতি কোন রূপ চিত্রিত হয়েছে? সবাই কমেন্ট করো দেখি। এই তোমরা শেয়ার করতেছো না কেন বলো? আজকে কি পাচ্ছ এই ক্লাসের মাধ্যমে? কি পাচ্ছ বলো? সাজেশন পাচ্ছ। এই প্রশ্নগুলো ছাড়া খ নাম্বার প্রশ্ন আসবে না। এই উক্তিগুলো থেকেই ক নাম্বারের প্রশ্ন আসবে। আমি তোমাদেরকে কমন দিয়ে দিলাম। কি করে দিলাম? কমন দিয়ে দিলাম। আচ্ছা, এই তো তোমরা সবাই শেয়ার করে দাও। তার এরপরে মনে কবিতার প্রকৃতির কোন রূপ চিত্রিত হয়েছে বলো? প্রকৃতির, যারা সালাম দিয়েছো, লুবনা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। বাকিরা সবাই বলো, কমেন্ট করো। আমি তোমাদের কাছ থেকে কমেন্ট চাচ্ছি যে তাহার এরপরে মনে কবিতায় প্রকৃতির কোন রূপ চিত্রিত হয়েছে বলো। তোমাদের থেকে কমেন্ট চাই। দুঃখ আত্মারাত্মীয় সালাম দিয়েছে, লুবনা সালাম দিয়েছ, মোহাম্মদ আরিফ সালাম দিয়েছে। আচ্ছা, যারা সালাম দিয়েছ সবাইকে সালামি উত্তর জানাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যারা জিজ্ঞেস করেছ তোমরা সবাই কেমন আছো জানাও। প্রকৃতি কোন রূপ চিত্রিত হয়েছে? বসন্ত, এমডি মান্নান হোসেন। তারপর বাকিরা সবার চাচ্ছি। স্যারের পিডিএফটা দিবেন? অবশ্যই দিব ইনশাল্লাহ। যদি তোমরা 50+ শেয়ার দাও, আমি বলে কথা দিচ্ছি, 50+ শেয়ার দিলে এই ক্লাসে যতগুলো আমি সাজেশন দিয়েছি, খ প্রশ্ন, নৈতিক প্রশ্ন, তারপর আমাদের সিকিউ মানে সৃজনশীল প্রশ্ন, সবগুলো পিডিএফ পাবা। কমেন্টে আমি পিডিএফ দিয়ে দিব, পিডিএফ পাবা। কিন্তু শর্ত কি? 50+। তাহলে প্রকৃতি কোন রূপ সেজেছে, কোন রূপ চিত্রিত হয়েছে প্রকৃতির? সবাই বলো। সবাই আলহামদুলিল্লাহ, তোমাদের শেয়ার পাচ্ছি। শেয়ার ডান। যারা শেয়ার করতেছো শেয়ার ডান লিখে দাও সবাই, তাহলে আমি বুঝতে পারবো কতজন শেয়ার করেছ। এই তো। আচ্ছা, তাহলে তার এরপরে মনে কবিতায় প্রকৃতির কোন রূপ চিত্রিত হয়েছে? ঋতুরাজ বসন্তের এবং সাথে কি বলো? ঋতুরাজ বসন্তের কথা তো বলা হয়েছে, এবং সাথে কি বলো? বসন্তের যে চিত্রিত রূপগুলো বলো, কি বসন্তের কি রূপগুলো চিত্রিত হয়েছিল? আল্লাহ, বসন্ত। তারপর বাকিরা তাহলে বসন্তের কি করে দিব? ব্যাখ্যা দিয়ে দিব। তারপরে মনে কবিতায় প্রকৃতির কোন রূপ বসন্তের চিত্ররূপ হয়েছে? বসন্তের যে চিরাচরিত
যে রূপ সেটা চিত্রিত হয়েছে আমাদের তাহারে পরে মনে কবিতায়। কিভাবে? আমাদের বসন্তে প্রত্যেকটা গাছে নতুন পাতা কি হয়, সুন্দর করে নতুন পাতা গজায়, নতুন পাতাগুলো এবং পত্রমূল এবং প্রত্যেকটা ফুলের স্তবক সুন্দরভাবে কি হয়, ফুটে। ওই যে বলেছে যে কবিতায় যে শহরের পথে পথে কি হয়েছে, কৃষ্ণচূড়ার ফুল ফুটেছে, আর এই প্রত্যেকটা ফুলের স্তবকে কি আছে, শহীদদের রক্তের বুদবুদ। ঠিক আছে, শেয়ার ডান, এই তো। আচ্ছা, যারা শেয়ার করেছ অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। এরপরে আসো, বসন্তের আগমনেও কবি পুষ্পসাজ নেই কেন? বলো, বসন্তের আগমনেও কবির মনে পুষ্পসাজ নেই কেন? এই যে বসন্ত এত সুন্দরভাবে সুসজ্জিত হয়েছে, ফুলে ফুলে পুরো প্রকৃতি সুসজ্জিত হয়েছে, তারপরও কবি মনে কেন নাই শান্তি, কেন নাই আনন্দ? বলো, কেন কবি বসন্তকে, এত সুন্দর প্রকৃতিকে গ্রহণ করতে পারছে না? তার ভিতরে রয়েছে কি? আপনজন হারানোর বেদনা, কষ্ট। ঠিক আছে, তাহলে বসন্তের আগমনে কবির পুষ্পসাজ নেই কেন? কারণ কি? তার আপনজন হারানোর কি? আপনজন হারানোর রিক্ততা, বেদনা, কষ্ট। ঠিক আছে, আর আপনজন হারানোর যেই বেদনা, রিক্ততা, কষ্ট, সেটা কবিকে কি করতেছে? বেশি বেশি আবেগ আপ্লুত করতেছে, তাকে বেশি বেশি কি করতেছে? কবিকে বেশি উদাসীন করতেছে। এত সুন্দর পরিবেশ, বসন্তের এত সুন্দর সাজ থাকা সত্ত্বেও কবির মনে কোনো কি নাই? বসন্তের কোনো আভাস তার মনে নাই। এই তো। তারপর দেখো, কবি অভিমান করেছেন কিনা এ প্রশ্ন করার কারণ কি? কারণ কবি নিজেও জানে না কবি অভিমান করেছে কিনা এ প্রশ্ন করার কারণ কি? কারণ কবি নিজেও জানে না যে এই যে প্রকৃতি সুন্দরভাবে সাজতেছে, বসন্ত আসতেছে, ঠিক আছে, তারপরও কবির মনে কেন কি নাই? আনন্দ নাই। ঠিক আছে, আনন্দ নাই কেন? এজন্য তিনি উদাসীন হওয়া সত্ত্বে, ভালো করে মনে রাখবা, উদাসীনতার কারণে কবি জিজ্ঞেস করেছেন অভিমান করেছেন কিনা এ প্রশ্ন করার কারণ কি? কবি অভিমান করেছেন কিনা এই প্রশ্ন করার কারণ কি? উদাসীনতা, সে নিজেও জানে না যে কেন তিনি কি এই এত সুন্দর বসন্ত এবং এত সুন্দর প্রকৃতির সাজা থাকা সত্ত্বেও তার মনে কেন শান্তি নাই। এরপর শোকাচ্ছন্ন থাকার কারণে, ঠিক, শোকাচ্ছন্ন কবির মনে এই যে স্বামী হারানোর বেদনা, শোকাচ্ছন্ন, তার মনে যে রিক্ততা, স্বামীর যে ভালোবাসা মহিমা তার কাছে ছিল, সেটা থেকে সে কি হয়েছে? সেটা থেকে সে বঞ্চিত হয়েছে। গুড। স্যার আজকে কি বাংলা পরীক্ষা নেবেন? রাত 10টায় ইনশাআল্লাহ, রাত 10টায় সবাইকে আমি হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার, ফেসবুক গ্রুপে কি দিয়ে দিব? লিঙ্ক দিয়ে দিব আমাদের পেজে, গ্রুপে। রাত 10টায় বাংলা কি বাংলা সোনার তরী কবিতার উপর পরীক্ষা, সোনার তরী পরীক্ষার উপর পরীক্ষা, এক্সাম। ঠিক আছে, এক্সাম। আচ্ছা, এরপর কবি কাকে কেন মাঘের সন্ন্যাসী বলেছেন? বলো, মাঘের সন্ন্যাসী কেন বলেছেন? মাঘের সন্ন্যাসী দ্বারা এখানে কি বুঝাইছে বলো? মাঘের সন্ন্যাসী বলতে শীতকালকে বুঝাইছে, এবং শীতের রিক্ততা, এবং শীতের সময় যে আমাদের প্রকৃতির মধ্যে কি হয়? রিক্ততায় পরিপূর্ণ হয়। প্রত্যেকটা গাছের পাতা কি হয়ে যায়? ঝরে যায়। প্রত্যেকটা পাতা কি হয়ে যায়? ঝরে যায়, পাতা শূন্য হয়ে যায় প্রত্যেকটি গাছ। কবি কাকে কেন মাঘের সন্ন্যাসী বলেছেন? সবাই এক কথায় লিখো। তোমরা 2 বছর পড়েছো, তোমরা যদি না বলতে পারো বলো। এমসিকিউ হবে, সিকিউ হবে। পরীক্ষা হবে এমসিকিউ। আচ্ছা, পরীক্ষা হবে এমসিকিউ। বলো, কবি কাকে কেন মাঘের সন্ন্যাসী বলেছেন? মাঘের সন্ন্যাসী বলেছেন কেন? মাঘের সন্ন্যাসী দ্বারা কি বলছে? শীতকালের তীক্ষ্ণ ও রুক্ষ পরিবেশ, শীতকালের তীক্ষ্ণ ও রুক্ষ পরিবেশ,
আচ্ছা, এই তো শীতকালকে বুঝাইছেন, গুড মরিয়ম। শীতকালের সাথে কি তীক্ষ্ণ ও রুক্ষ পরিবেশ, যে পাতা শূন্য পরিবেশ, পাতা শূন্য যেই পরিবেশ তৈরি হয়, মানে প্রত্যেকটা গাছ থেকে পাতা কি হয়ে যায়, ঝরে যায়, ঠিক আছে, মানে প্রকৃতির মধ্যে যে প্রাণবন্ত একটা অবস্থা থাকে সেটা থেকে কি হয়, বিচ্ছিন্ন হয়। শীতকে, গুড, শীতকে 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 সঠিক, শীতকে, শীতের সাথে কি দিবা, শীতের রুক্ষতা, রুক্ষতা। তারপরে অর্ঘ বিরোচন কথাটি দ্বারা কি কবি কি বুঝিয়েছেন বলো? অর্ঘ বিরোচন, অর্ঘ বিরোচন কথাটি দ্বারা কবি কি বুঝিয়েছেন? সবাই সবাই কমেন্ট করো। অর্ঘ বিরোচন কথাটি দ্বারা কি বুঝিয়েছেন? অঞ্জলি বা উপহার রচনা, মরিও মনে হয়েছে বই থেকে একদম উঠে দিচ্ছে। অঞ্জলি বা উপহার রচনা, উপহার রচনা এটা নিবা বেশি, সবচেয়ে বেশি উপহার রচনা, এটা তোমরা মনে রাখতে পারবা। উপহার রচনা, অঞ্জলি বা উপহার রচনা, উপহার রচনা, উপহার রচনা। অর্ঘ বিরোচন কথাটি দ্বারা কবি কি বলেছেন? উপহার রচনা, অঞ্জলি বা উপহার রচনা। কবি স্বামী নেহাল চৌধুরী, সৈয়দ নেহাল চৌধুরী মারা যাওয়ায় সুখে সে কামালকে বিয়ে করেছে। এই কিরে কি করতেছে যে এগুলা? উত্তর কবেন? কবি কুয়াশা চাদর পরিধান করে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো এখনকার প্রশ্ন, উত্তর দাও। শীতের রুক্ষতা, মাহফুজা সঠিক অ্যান্সার। এই মান্নান হোসেন, মজা করবো না। এই তো এই তো, এরপরেরটা দেখো, পুষ্পশূন্য দিগন্তের পথে কথাটি দ্বারা কি বোঝাতে চেয়েছেন কবি বলো? পুষ্পশূন্য দিগন্তের পথে, পুষ্পশূন্য মানে শীতকালে, পুষ্পশূন্য দিগন্তের পথে, এই যে দিগন্তের পথে যখন পুষ্পশূন্য শীতকালের যে পরিবেশে, তাকে বোঝাতে চেয়েছেন কবি। পুষ্পশূন্য দিগন্তের পথের কথায় যারা কি বোঝাতে চেয়েছেন সবাই বলো? পুষ্পশূন্য দিগন্তের পথে কথাটি দ্বারা কবি কি বুঝেছেন? সবাই 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 শেয়ার করে দাও, ভাইদের ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করে দাও। কেন? 50+, 50+ শেয়ার হলে, 50+ শেয়ার হলে তোমরা পিডিএফ পেয়ে যাবা। না স্যার বই পড়ছি, গুড। 50+ শেয়ার হলে বই পেয়ে যাবা। পুষ্পশূন্য দিগন্তের পথে বলো, পুষ্পশূন্য দিগন্তের পথে কথাটি দ্বারা কবি কি বুঝতে চেয়েছেন? আজকে দেখছো তোমাদেরকে বলতেছি না, তোমাদেরকে মানে একদিন আগেই বা অ্যাটলিস্ট 6 ঘন্টা আগেও তো বলি যে আমাদের আজকে কোর্স প্ল্যান কি, ক্লাসগুলো কি হবে। তোমরা যদি একটু পরে আসতা তাহলে অবশ্যই পারতা। তারপর বাকিরা 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 সবাই প্রশ্ন করো, সবাই প্রশ্নের উত্তর দাও। এই তোমার কি হাল বলো, তোমাদের কি হাল বলো? এই তোমাদের কি হাল দেখতেছি আমি, কি হাল দেখতেছি বলো? এই কি হাল দেখতেছি আমি? তো তোমাদের মধ্যে শীতকাল দেখতেছি, শীতের রুক্ষতা দেখতেছি, তোমাদের মধ্যে শীতের রুক্ষতা দেখতেছি, ঠিক আছে? কদিন পর তোমার পরীক্ষার টেনশনে বেদনায় কাতর হয়ে যাবা কবির মতো, ঠিক আছে? আর পরীক্ষার রেজাল্টের পরে আরো বেশি কাতর হয়ে যাবা এই সময়ের কথা চিন্তা করে। এই তো বাকিরা বাকিরা সবাই কমেন্ট করো। বসু পুষ্প শূন্য দিগন্তের পথে কথা কি বুঝতে চেয়েছেন? পত্র পুষ্পহীন, ঠিক আছে, এটা তো বুঝতে পারছি। তারপরে তারপর শীতকালে পাতা শূন্য হয়ে যায়, ঝরে পড়ে যায়। পুষ্প শূন্য দিগন্তের পথে কথা দ্বারা কবি শীতকালে প্রকৃতি যে তার রিক্ততার রূপ দেখায় তাকে বুঝাতে চেয়েছেন পুষ্প শূন্য দিগন্তের পথে। তারপর মধুর বসন্ত কবিকে আকর্ষণ করতে পারে না কেন? মধুর বসন্ত কেন বলো? কারণ তার মনে আছে কি, তার মনে আছে কি, তার মনে আছে কি বলো? প্রিয়জন, প্রিয়জন। এই কবিকে যিনি সাহিত্য রচনায় যিনি কি করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন, পথ নির্দেশক, তিনি কি করেছেন? তার জীবন থেকে অকালেই বিদায় নিয়েছেন। এই প্রিয়জন হারানোর যে বেদনা, কষ্ট, তার জন্য কবি কখনোই কোনোভাবেই বসন্তের যেই সুন্দর সাজ, প্রকৃতির যেই সমারোহ, প্রকৃতির যেই এত সুন্দর মাধুর্যতা,
ঠিক আছে, এই কোনো কিছুই কবিকে কি করতে পারতেছে না, আকর্ষিত করতে পারতেছে না, আকর্ষণ করতে পারতেছে না। কেন? স্বামী হারানোর বেদনা, ঠিক আছে, স্বামী হারানোর বেদনা, আপনজন হারানোর বেদনা তাকে কি করতেছে, কুরে কুরে খাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, তাহার এই পরে মনে কবিতায় বসন্তের আগমনে কবি উদাসীন কেন? বলো, একই কথা, কেন কেন উদাসীন বলো? আপনজন হারানোর যেই বেদনা, দুঃখ, কষ্ট, যে তীক্ষ্ণ মনোমানসিকতা সৃষ্টি হয়েছে, সে কোনোভাবে প্রকৃতির দিকে বা প্রকৃতির যে আমেজ, প্রকৃতির সাথে যে মিশে যাওয়ার একটা আনন্দ, সে এর মধ্যে কোনো মনোযোগী দিতে পারতেছে না। তার এজন্য তার মনের ভিতরে এই প্রকৃতি বসন্ত ঋতুরাজ আসা সত্ত্বেও কবির মনে কি উদাসীনতা। কেন উদাসীনতা? যার অন্তরে শান্তি নাই, বলো, যার অন্তরে শান্তি নাই, যার অন্তরে প্রিয়জনকে হারানোর ব্যথা, তার কি প্রকৃতি, তার কি বাহিরে খেলাধুলা, বন্ধুদের সাথে আড্ডা, এই সব কিছু রং ঢঙের মধ্যে ভালো লাগবে? ভালো লাগবে না। ঠিক একইভাবে কবির মধ্যে উদাসীনতার কারণ কেন? বসন্তের আগমনে থাকা সত্ত্বেও আগমনী বার্তাকে তিনি গ্রহণই করতে পারতেছে না। ঠিক আছে, কেন করতে পারতেছে না? কবির মনে প্রিয়জন হারানোর ব্যথা, যন্ত্রণার কারণে। কবি ভক্তের এরকম মনে হলো কেন? ফাগুন বৃথা হলো। কবি ভক্তের এরকম মনে হলো কেন? ফাগুন বৃথা গেল। বলো, কেন কবি ভক্তের মধ্যে এরকম কথা তৈরি হলো? কবি মনে কেন এরকম কথা মনে হলো? ফাগুন বৃথা গেল কেন? ওই যে ফাগুন এত সুন্দরভাবে নিজেকে সুসজ্জিত করে প্রকৃতি তার কে মানে মানুষের মাঝে মানে কি করতেছে, উপস্থাপিত করতেছে, তবুও কি এই কবি ভক্ত কবি কি করতে পারতেছে না, সেটাকে গ্রহণ করতে পারতেছে না, নিজের মধ্যে সেটাকে কি করতে পারতেছে না, নিজের মধ্যে সেটাকে অ্যাপ্লাই করতে পারতেছে না কোনোভাবেই। প্রকৃতির বসন্তের এত সুন্দর সাজ, এই যে বাইরে নেবুর ফুল ফুটেছে, তারপরে কি 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 বলা আছে বলো তো, আমের মুকুল ফুল ফুটেছে, এই সব কিছু এত সুন্দর। তারপরে তোমার পথে পথে কি হয়েছে, ফুল ফুটেছে বসন্তের সব কিছুতে, কিন্তু তাও তার কবির মনে বসন্তের এত সুন্দর সাজ, সজ্জিত প্রকৃতি, তবু কবির মনে কি হচ্ছে না, ফাগুন ধরা দিচ্ছে না। ঠিক আছে, এজন্য ফাগুন যেহেতু কবির মনে ধরা দিচ্ছে না, সেজন্য কবি এই ফাগুনটাই কি বৃথা। আচ্ছা, এরপরে আমার কথা কি তোমরা বুঝতেছো? বলো, আমার কথা কি বুঝতেছো? ক্লাসটা কি ভালো লাগতেছে? বলো, আমাকে একটু সবাই জানাও প্লিজ, আমার কথা বুঝতেছো কিনা, ক্লাসটা থেকে উপকৃত হচ্ছ কিনা বলো একটু সবাই। এই তো, আচ্ছা এরপরে দেখো, কবি ভক্ত কবির কাছে কি মিনতি করেছেন, এরূপ মিনতির কারণ কি? বলো, কি মিনতি করেছেন? সবাই এক কথায় লেখো, এরূপ মিনতির কারণ কেন, কি মিনতি করেছেন? আমি সবার কমেন্ট দেখব, এটা সবার কমেন্ট চাই, কি মিনতি করেছেন? অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, গুড গুড। ফাগুনকে উদ্দেশ্য করে কবি কোনো গানও রচনা করে নাই, কবিতাও রচনা করে নাই। কেন করে নাই? কারণ কবির মনে কি আছে, বিষণ্ণতা, আপনজনকে হারানো বিষণ্ণতা আছে, সেজন্য উদাসীন। ফাগুন এসেছে ধরায়, তবুও কি সে তাকে কোনো কি করে না, গ্রহণ করে না। আচ্ছা, কবি ভক্ত কবির কাছে কি মিনতি করেছেন সবাই? জি স্যার, ডান পাশে দাঁড়িয়ে ক্লাস করলে ভালো হতো। ওকে, কোনো সমস্যা নাই। এখন বলো, এখন বলো, এখন বলো। এখন টিস্যু মনে পকেটে রাখতে হবে, বুঝছো? আচ্ছা, কবি ভক্ত কবির কাছে কি মিনতি করেছেন? বলো, এক কথায় বলো, কি মিনতি করেছেন? কি মিনতি করেছেন বলো? বসন্তকে বরণ করার জন্য। একজনে বলছে কোন সাবজেক্ট, একজন বলে দিচ্ছে আরবি। ঠিক আছে, আচ্ছা এরপরে বসন্তকে বরণ করার জন্য কবি মিনতি কারণ কি, বসন্তকে বরণ করেনি বলে। গুড। কবির ভক্ত কবির কাছে মিনতি করেছেন কি, যেন বসন্তকে বরণ করে নেয়, এবং এরূপ মিনতি কারণ কি, যেন বসন্তকে বরণ করে নেয়। আর বসন্তকে বরণ করে নেওয়ার কারণ কি, যেন কবি কি হয়, তার এই যে ভিতরে যে স্বামী বা আপন মানুষকে হারানোর যে কষ্ট, যন্ত্রণা, ব্যথা, সেটা থেকে যেন
কি বের হতে পারে এবং তার মন মানসিকতা যেন প্রকৃতির সাথে মিশে যায়, মনকে ভালো করে। এজন্য দেখো না, মানুষ চিল করার জন্য, অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য প্রকৃতির সাথে রাঙামাটি, সাজেক চলে যায়। আচ্ছা, আচ্ছা, এখন দেখো, কবি এক পর্যায়ে বসন্তকে বরণ করার জন্য মিনতি করেছেন, সাথে সবচেয়ে বেশি যেটা বলেছেন সেটা কি, ওই যে বলেছেন যে মনের সুখে যেন কি করে, সে গান গায়, কবিতা লিখে, গান গায়, কবিতা লিখে, গান গায়, কবিতা লিখে। গুড। তারপর এই তো বাকিরা সবাই কমেন্ট করো, আমি চাচ্ছি সবাই কমেন্ট করো। তারপরে বসন্তের প্রতি কবির তীব্র বিমুখতা কেন, বলো। বসন্তের প্রতি কবির তীব্র বিমুখতা কেন? বসন্তের প্রতি কবির তীব্র বিমুখতা কেন? এই তোমরা একজনকে এরকম করতেছো কেন? হ্যাঁ ইংলিশ ক্লাস, হ্যাঁ আরবি ক্লাস, ঠিক আছে, এটা ইতিহাস কেন? এই মজা অন্যদিকে, কনসেন্ট্রেশন এদিকে রে ভাই। এমনিতে তোমাদের থেকে আমি কি করতে পারতেছি না, তোমাদের থেকে আমি আমার আশানুরূপ অ্যান্সার পাচ্ছি না। তারপরে বলো বসন্তের প্রতি কবির তীব্র বিমুখতা কেন? বসন্তের প্রতি কবির তীব্র বিমুখতা কেন? ঠিক একই, দেখো প্রত্যেকটাতে মূল প্রেক্ষাপটটা কিন্তু এইটাই। বসন্ত মানে প্রকৃতি বসন্তে নতুন রূপ সাজে সজ্জিত হয়েছে, বসন্ত আগমন ঘটেছে, প্রকৃতির মধ্যে কি হয়েছে, বসন্তের যেই চিত্রগুলা ফুটে উঠেছে, চিত্রিত হয়েছে বসন্ত, কিন্তু কবির মনে কি নাই, এটা নিয়ে কোনো কি নাই, আমেজ নাই, কবির মধ্যে বসন্ত গ্রহণ করার কোনো ইচ্ছা নাই। কিন্তু যখনই বসন্তের শেষে শীতের আগমন হলো, সেটাকে সাদরে গ্রহণ করে নিতেছে। কেন? কারণ বসন্তের পর যখন শীতকাল আসছে, শীতে কি হয়, প্রকৃতি কি হয়ে যায়, প্রকৃতি রুক্ষ হয়ে যায়, প্রকৃতি রুক্ষ হয়ে যায়। একটা কি মানে থমথমে অবস্থা, প্রকৃতির মাঝে কোনো পাতা নাই, পাতা শূন্য বৃক্ষ, ঠিক আছে, প্রকৃতির মধ্যে কোনো সবুজ চিরহরিত কোনো কি নাই, কোনো রঙই প্রকৃতির মধ্যে দেখা যায় না, আমরা দেখতে পাই না। আর এটাকে কবি কি করেছেন, তার দুঃখ বেদনা, মানে তার যে প্রিয় মানুষ তাকে হারানোর, তাকে মিস করার যেই মানে কি বলে এটাকে, মিস করার যেই প্রবণতা সেটার সাথে কি করেছেন, এই ইয়ের সাথে তুলনা করেছেন, শীতকালের সাথে। আচ্ছা, এরপর আসো, তার এরপরে মনে কবিতাটি কোন কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত? এমসিকিউ গুরুত্বপূর্ণ এমসিকিউতে আসা পড়ছি, গুরুত্বপূর্ণ এমসিকিউতে আসা পড়ছি। বলো, তার এরপরে মনে কবিতাটি, এই জায়গায় সঠিক অ্যান্সার নাই, বলে দিলাম। ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, রূপসী বাংলা, সঞ্চিতা, সঠিক অ্যান্সার নাই। সঠিক অ্যান্সার বলো, এই জায়গায় সঠিক অ্যান্সার নাই। অ্যান্সার যেটা দিয়েছিলাম ওটা দিয়ে নাই, ভুল করে, ঠিক আছে। সবাই সঠিক অ্যান্সার লেখো। বলো, তার এরপরে মনে কবিতাটি কোন কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত? এটা পাঠ পরিচিতে নাই, কিন্তু এটা আমি দিয়েছি কেন, যে কয়জনে দেখেছ যে প্রত্যেকটাতে লেখা থাকে এটা কোন কাব্যগ্রন্থ থেকে, কোথা থেকে সংকলিত হয়েছে, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কিন্তু এটা তো একবারও খোঁজ নেওয়া নাই, এজন্য এই প্রশ্নটা দিয়েছি। এবং এটা কমন, ঠিক আছে, আনকমন থেকে এটা আসতে পারে, যে কোনো বোর্ডে এটার জন্য কমন। বলো, ঠিক আছে, বলো। মায়া কাজল, ঠিক আছে, সাজের মায়া, ঠিক আছে। তারপরে বলো, কেয়ার কাটা, এগুলো কাব্যগ্রন্থ। বলো, মায়া কাজল, সাজের মায়া, কেয়ার কাটা, বলো একটু সবাই। এই মাসিক মুহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, বলছি কোন কাব্যগ্রন্থ, আমি বলি নাই কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। মাসিক মুহাম্মদীরা জানি, কিন্তু কোন কাব্যগ্রন্থ বলো। এই যে মায়া কাজল, সাজের মায়া, বলো সবাই। এই যে সাদের মায়া, এই যে মান্নান হোসেন, সঠিক বানান ঠিক করো। বলো, এটা হচ্ছে আমাদের
সাজের মায়া কি থেকে? সাজের মায়া কাব্যগ্রন্থ থেকে, সাজের মায়া কাব্যগ্রন্থ থেকে সংকলিত। সাজের মায়া, সাজের মায়া। এই উদাত্ত পৃথিবী কে লিখছে রে? উদাত্ত পৃথিবী, এগুলো ইয়া মারতেছে, গুগল মারতেছে। শিওর উদাত্ত পৃথিবী? নো। আচ্ছা, এরপর আসো তাহলে সাজের মায়া কোথায়? সাজের মায়া কাব্যগ্রন্থ থেকে। মায়া কাজল, আরে একটা বাকি নাই, জান্নাত বসছে। সাজের মায়া, মায়া মায়া কাজল। কবিতাটিতে কবি কার কথা স্মরণ করেছেন? একজন রাজা, একজন মহিলা, একজন সৈনিকের, একজন বন্ধুর। এটা না পারলে তোমাদের মাইট দিব, আমি তোমাদের মাইট দিব যদি এটা না পারো। বলো বলো বলো, সবাই সবাই কমেন্ট করো সবাই। তোমরা দ্রুত কমেন্ট করলে আমি দ্রুত আগাতে পারবো। আরো একটা কবিতা আছে কিন্তু, দেখো। একজন রাজা, একজন মহিলা, একজন সৈনিকের, যেহেতু এই জায়গায় প্রিয়তমার কথা নাই, কি নাই? প্রিয় মানুষ বা প্রিয়তমার কথা নাই, তাহলে একজন মহিলার, একজন মহিলার, একজন মহিলার। তারপরে আসো, তার এরপরে মনে কবিতায় তাহার বলতে কাকে বুঝাইছে? ওই যে তাহার বলতে কি বুঝাইছে? মাকে, প্রিয়াকে, প্রিয়তমাকে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? আচ্ছা, এরপরে দেখো কবিতায় কবি কোন ঋতুর বর্ণনা দিয়েছেন? কোন ঋতুর বর্ণনা দিয়েছেন? বলো। শীত, গ্রীষ্ম, শরৎ, বসন্ত। বলো 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 সবাই। এই আমি তোমাদের প্রত্যেকদিন কি বলে দিব যে 4 নাম্বার এ বি সি ডি এইভাবে অ্যান্সার করো, কমেন্ট করো। বলো শীতকালের, গ্রীষ্মকালের, শরৎকালের, বসন্তকালের। কোন ঋতুর? বসন্ত, এটা আমরা জানি সবাই। তোমাদের কমেন্ট করতে এত দেরি যাচ্ছে। যারা নতুন করে সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম, যারা জিজ্ঞেস করছো কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। কবির স্মৃতিতে তাহার কোন গুণটি বেশি প্রতিফলিত হয়? সৌন্দর্য, জ্ঞান, সাহস, ধৈর্য। তাহার কোন গুণটি বেশি প্রতিফলিত হয়েছে বলো। গুড, বসন্ত, রূপা সঠিক অ্যান্সার। বসন্ত সঠিক অ্যান্সার। বন্ধুর হবে না রে ভাই বোনেরা। কবির তাহার কি জ্ঞান, সাহস, ধৈর্য নাকি সৌন্দর্য? তাহার কি সৌন্দর্য। তাহার কোন গুণটি বেশি বলিত হয়েছে? সৌন্দর্য। তারপর কবিতাটিতে স্মৃতির প্রতীক কোনটি বলো। ফুল, পাখি, জরাপালক, বৃষ্টি। এটা তোমরা না পারলে মনে করবো যে তাহার এই পরে মনে কবিতাটা তোমরা পড়োই নাই, যদি এটা না পারো। কবিতাটিতে স্মৃতির প্রতীক কোনটি বলো। ফুল, পাখি, ঝরাপাতা, বৃষ্টি। এটা কি কমেন্ট করো? এ বি সি ডি কোনটা? এ বি সি ডি ক খ গ কোনটা? 6 নাম্বার এইভাবে কমেন্ট করো। 6 নাম্বার এ, 6 নাম্বার বি, এইভাবে বলো। দেখি কষ্ট লাগতেছে তোমাদের কমেন্ট করতে এভাবে? আর শেয়ার করা লাগবে না, শেয়ার করা লাগবে না, ঠিক আছে? তোমাদের ফ্রিতে প্রতিদিন 3টা ক্লাস নিই না, আজকে এক্সাম নিব। এখন থেকে আশা করি যে এক্সামের যেই গাফিলতিটা হয়েছে আর হবে না, ঠিক আছে? তোমাদের কাছ থেকে আমি একটা জিনিস দেখছি, রিভিউ পাইছি, যে তোমরা কষ্ট পাইছো। আমি সেটা আমি ফিল করছি, ঠিক আছে? আই ফিল দ্যাট। শেয়ার করা লাগবে না, ঠিক আছে? প্রতিদান কবিতাও তোমরা বোঝো নাই, প্রতিদান থেকে কোনো কিছু শিখতেও পারো নাই। কবিতাটিতে স্মৃতির প্রতীক কোনটি বলেছেন বলো। 6 নাম্বার কমেন্ট করো। 6 গ ঝরাপাতা, এই যে সঠিক পাইছি মরিয়ম। ঝরাপাতা স্মৃতির প্রতীক কি? ঝরাপাতা সঠিক অ্যান্সার। তারপর কবি কোথায় বসে প্রিয়াকে স্মরণ করেছেন? নদীর পারে, পাহাড়ের উপরে, বাগানের ভেতর, রাস্তায়। বলো দেখি। 7 নাম্বার নদীর পারে বসে, পাহাড়ের উপরে, বাগানের ভেতরে, রাস্তায়। কবি কোথায় বসে প্রিয়াকে স্মরণ করেছেন? সবাই একটু বলো, সবাই 7 নাম্বার কমেন্ট করে দাও সবাই। বলো কোথায় বসে কবি তার প্রিয়াকে স্মরণ করেছেন? আপনি বলার আগে শেয়ার ডান। অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা তোমাদের জন্য আমার কলিজার ভাই বোনেরা। এটা একটু সবাই সাথে কমেন্ট করো প্লিজ। সাথে সি, বাগানের ভেতরে, তারপরে বাকিরা। সাথে এ, সাথে নদীর পারে, তারপর বাগানের ভেতরে, নদীর পারে, সাথে এ, তারপর বাকিরা। সাথে এ, দেখে মারতেছে নাকি আমি জানি না। সাথে এ,
আচ্ছা, হৃদয়া, নুসরাত, রূপা, পপি, সবাই সাথে করছো, সাথে সিও বলছো, তামান্না একটা সাথে সি। বাগানের ভেতরে বলো কোথায় বসে, কোথায় বসে বলো একটু সবাই। কবি কোথায় বসে প্রিয়াকে স্মরণ করেছেন বলো। সাথে এ, নদীর পারে, নদীর পারে কি হচ্ছে, নদীর পারে। কবিতাটির মূল ভাব কি বলো, কবিতার মূল ভাব কি? শোক, স্মৃতি ও হারানোর ভালোবাসা, হারানোর ভালোবাসা, যুদ্ধ, প্রকৃতির রূপ বলো। কবিতাটির মূল ভাব আসতেই পারে বলো, শোক, স্মৃতি ও হারানো ভালোবাসা, যুদ্ধ, প্রকৃতির রূপ। সবাই 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 কমেন্ট করে, খুব দ্রুত কমেন্ট করো, খুব দ্রুত কমেন্ট করো। সুখ, স্মৃতি ও হারানো ভালোবাসা, এটা কি হবে বলো? স্মৃতি ও হারানো ভালোবাসা, স্মৃতি ও হারানো ভালোবাসা। তাহলে তাহারে পরে মনে কবিতার মূল ভাব কি? স্মৃতি ও হারানো ভালোবাসা। তাহারে পরে মনে কবিতাটির প্রতিটি স্তবকে কতটি চরণ আছে দেখবা, দেখবা এই এক, এক দুই, এই এক, এই এক, এরকম একটা চরণ, ঠিক আছে? আবার চরণ, আবার চরণ, আবার চরণ, আবার চরণ, এই যে একটা গ্যাপ, ঠিক আছে? আবার চরণ, আবার চরণ, এই যে একটা গ্যাপ, এই যে এই চারটাকে, এই চারটা, ঠিক আছে? এই চারটাকে হচ্ছে স্তবক, প্রতিটি স্তবক, এই স্তবকে, ঠিক আছে? কতটি চরণ দেখো, কতটি চরণ, কতটি চরণ বলো, বলো। তাহলে এই যে প্রত্যেকটা, তাহারে পরে মনে প্রত্যেকটা স্তবকে কতটি করে চরণ আছে? চারটি করে। কয়টি করে? চারটি করে। বই যদি সামনে খুলে বসে ক্লাসটা করে থাকো, তোমার জন্য অনেক উপকার হবে। আচ্ছা, এরপরে কবিতায় প্রিয়ার কোন রূপকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? চুলের রূপ, চোখের রূপ, মুখের রূপ, গলার রূপ। এটা তোমরা জানো। এটা কি? মুখের রূপকে। কার রূপকে? কিসের রূপকে? মুখের রূপকে। কবি কোন রঙের উল্লেখ করেছেন প্রিয়ার জন্য বলো? নীল, লাল, সাদা, কালো বলো। এগারো নম্বর কমেন্ট করো, 11 নম্বর, 11 নম্বর কমেন্ট করো। কবি কোন রঙের উল্লেখ করেছেন প্রিয়ার জন্য, মানে প্রিয়ার জন্য, তার ভালোবাসা মানুষকে স্মরণ করে কোন রঙের কথা বলেছেন বলো। 11 কমেন্ট করো সবাই, 11 কমেন্ট করো সবাই, 11 সবাই কমেন্ট করো, 11 কমেন্ট করো সবাই। নীল, লাল, সাদা, কালো, এটা হচ্ছে কি? সাদা রঙকে। কোন রঙকে? সাদা রঙকে। তারপরে কবি কেন প্রিয়াকে স্মরণ করেছেন? তিনি মারা গেছেন, তিনি হারিয়ে গেছেন, তিনি দূরে চলে গেছেন, কবির স্বপ্নে এসেছেন। কবি স্বপ্নে এসেছেন হবে না? কবি দূরে চলে গেছেন, এটা হবে কিনা তোমরা দেখো। তিনি মারা গেছেন, তিনি হারিয়ে গেছেন, তিনি দূরে চলে গেছেন, এই তিনটার মধ্যে থেকে কোনটা কাছাকাছি বলো? এই তিনটার মধ্যে কোনটা? 12 নম্বর করো। 12 তিনি মারা গেছেন। নুসরাত বলেছে তিনি মারা গেছেন। তারপর বাকিরা বলেছে এ, বাকিরা এ দেখা দেখি বলবি না। তুমি যে তোরা যেটা জানবি, নিজে যেটা জানবি সেটাই করবি, দেখা দেখি করবি না। কারোরটা দেখে না, শিখো। ভুল হোক, ভুল হলে তুমি শিখতে পারবা। 12 নম্বর, 12 নম্বর, 12 নম্বর সবাই কমেন্ট করো। 12 নম্বর, তিনি মারা গেছেন, তিনি হারিয়ে গেছেন, তিনি মারা গেছেন, তিনি হারিয়ে গেছেন, এই দুটার মধ্যে বলো। এটা বাদ দিয়ে দিলাম, বলো। এরপরে বলো সঠিক অ্যান্সার কোনটা? এই কমেন্ট করিস না কেন তোরা, বল। কমেন্ট কেন করিস না? দুইটা কেটে দিলাম, এ আর বি। তিনি মারা গেছেন, তিনি হারিয়ে গেছেন, কনফিউশন, কষ্ট। বোর্ডের মাঝে যখন পরীক্ষা দিতে যাবা তখন তো বলবা, বন্ধু এটা কি দিছিলে, এটা না এটা, এটা না এটা। আজকে শিখে যাও যেন কনফিউশন না হয়। দেখি বাকিরা। তিনি মারা গেছেন, তিনি হারিয়ে গেছেন। কবি কেন প্রিয়াকে স্মরণ করেছেন? তিনি হারিয়ে গেছেন, তিনি মারা গেছেন, বলো বলো। এই তোমরা কি কমেন্ট করবে না? আমি সবার কমেন্ট চাচ্ছি, যারা দেখতেছে সবার কমেন্ট চাচ্ছি। কেন চাচ্ছি তোমরা তো জানো। কেন চাচ্ছি বলো? যেন সবাই এই প্রশ্নটা
কনফিউশন প্রশ্ন যেন সবাই উত্তর করলে ভুল হলেও যে শিখতে পারে, যে সঠিক করছে সে যেন সারা জীবন মনে রাখতে পারে। হ্যাঁ ভাই, আপনার কথাগুলো শুনলে হাসি পায়। হাসি পেলে ভালো, হাসি পেলে ভালো। আমার একটা কন্টেন্টকে দেখছে কিনা জানি না, হাসির জন্য বলছিলাম, যারা আমার আইডির সাথে এটা আছে তারা দেখছো। বারকো তিনি মারা গেছেন, তিনি হারিয়ে গেছেন, তিনি মারা গেছেন। গুড। যারা যারা এই অ্যান্সার করছো তিনি মারা গেছেন, তিনি মারা গেছেন, ঠিক আছে। তিনি হারিয়ে গেছেন মানে কি, মানে ছেড়ে চলে গেছেন এরকম না। তারপর তাহারে পরে মনে কবিতায় কবি কোন শব্দটি ব্যবহার করেছেন অতীতকে বুঝাতে? অতীতকে একদিন, কখনো, এক রাতে, এক সময়, একদিন, এই একদিন দিয়ে বুঝাইছেন। তারপর কবিতায় তাহার কি অনুভূতি প্রকাশ পায়? ভালোবাসা, ঘৃণা, রাগ, অবহেলা। কবিতায় তাহার কি কি অনুভূতি প্রকাশ পায়? ভালোবাসা, ঘৃণা, রাগ, অবহেলা। ভালোবাসা প্রকাশ পায় রে ভাই, প্রিয়জনের প্রতি সবসময় ভালোবাসাই প্রকাশ পায়, যত কিছুই হোক, ঠিক আছে। আচ্ছা, এরপর বাকিরা, কবির স্মৃতিতে প্রিয়া কি ধরনের জীবনযাপন করতেন? আরামদায়ক, একাকী, সঙ্গময়, কষ্টদায়ক। বলো, আরামদায়ক, একাকী, সঙ্গময়, কষ্টদায়ক। কবির স্মৃতিতে প্রিয়া কি ধরনের জীবনযাপন করতেন? আরামদায়ক, একাকী, সঙ্গময়, কষ্টদায়ক। এটা কি হবে? একাকী জীবনযাপন করতেন, একাকী জীবনযাপন করতেন। যদিও তিনি পরে দ্বিতীয় বিয়ে করছে, ওয়েমেন। কবির স্মৃতিতে, এই যে মেয়ের আবার বলবো, সাইডটা বললেন কেন ওয়েমেন? কবির স্মৃতিতে কোন ধরনের প্রকৃতি চিত্র ফুটে উঠেছে? এত কবিতা লিখছে প্রথম স্বামী মারা যাওয়ার পর, নেহাল সাহেব মারা যাওয়ার পর, তারপর আবার দ্বিতীয় বিয়ে করছে, ঠিক আছে। একজন ভাই বলছিল, কমেন্ট করছিল, ক্লাসের শুরুতে এর জন্য কিছু বলি নাই। আচ্ছা, কবির স্মৃতিতে কোন ধরনের প্রকৃতি? একটা মেয়ে কখনোই তার স্বামী মারা যাক, যে কোনো দুর্ঘটনায় বা অকাল মৃত্যু যেটাই হোক, ঠিক আছে, পরে 99% মেয়ে কি বিয়ে করে, 99% মেয়ে কি বিয়ে করে, ঠিক আছে। এবং ঠিক একইভাবে 99%ই ছেলে বিয়ে করে। ওই যে 1% মাঝে মাঝে তোমরা পত্রপত্রিকায় এবং বিভিন্ন এই যে ইন্টারভিউ নেই, ওই জায়গায় দেখতে পারো, ঠিক আছে। দুজনই একই রকম। কবির স্মৃতিতে কোন ধরনের প্রকৃতির চিত্র ফুটে উঠেছে? গ্রীষ্মকালীন, বর্ষাকালীন, শরৎকালীন, হেমন্তকালীন। কবির স্মৃতিতে কোন ধরনের প্রকৃতির চিত্র ফুটে উঠেছে? আমার কলিজার ভাই ও বোনেরা বলো, গ্রীষ্মকালীন, বর্ষাকালীন, শরৎকালীন, হেমন্তকালীন। বলো বলো বলো, এই সবাই কমেন্ট করো এটা, সবাই কমেন্ট করো এটা, সবাই কমেন্ট করো। 16 নম্বর 16। এই এটা কি করছে রে? D16। হেমন্তকাল কই পাইলি রে ভাই তুই? হেমন্তকাল বাদ দিয়ে দিলাম, এটা হবে না যে কমেন্ট করছো। ইমরান ডি, এটা কি বলছো? 16D। কোন ধরনের প্রকৃতি হয়েছে? হেমন্তকাল কেন হবে রে ভাই? 16 নম্বর ডি কে দিয়েছো? শরৎকাল, বর্ষাকালীন, গ্রীষ্মকালীন। শরৎকালেই তো কি হয় রে? বসন্ত হয়। শরৎকালেই তো বসন্ত হয়। এই তোমরা কি জানো না? শরৎকালেই তো কি হয়? গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, শীত, বসন্ত। শরৎকালেই কি হয়? আমাদের বসন্তকাল হয়। তারপরে কবি প্রিয়ার কোন অনুভূতিটিকে বেশি মনে করেছেন? সুখ, দুঃখ, আনন্দ, উৎসাহ। কবি প্রিয়ার কোন অনুভূতিটিকে বেশি মনে করেছেন? সুখ, দুঃখ, আনন্দ, উৎসাহ। দুঃখ, ঠিক আছে, দুঃখ। তারপর তাহার এই পরে মনে কবিতায় প্রকৃতির কোন উপমা ব্যবহার করা হয়েছে? পাহাড়, নদী, গাছ, ঝর্ণা। এটা না পারলে 18 নম্বর। কয় নম্বর? 18 নম্বরে না পারলে ক্লাসে নিব না আজকে। 18 নম্বর কমেন্ট করো দ্রুত। 18 নম্বর, 18। সবাই, পাহাড়, নদী, গাছ, ঝর্ণা। তাহার এই পরে মনে কবিতায় প্রকৃতির কোন উপমা ব্যবহার করা হয়েছে? বলো সবাই 18 নম্বর কমেন্ট করো সবাই। 18B, নদী। তার এরপরে মনে কবিতায় প্রকৃতির কোন উপমা ব্যবহার হয়েছে? 18B। একজন নুসরাত বলেছে, একজন বলছে গাছ, এই যে লাগাইছে পেস, নদীর গাছ। 17D, ঝর্ণা। ওরে বাবা রে বাবা। 18 বলো, 18 বলো, 18 বলো।
সবাই 18 নম্বর কমেন্ট করো। 18 নম্বর মাইমুনা বলছে ডি। কোনটা? 17 না 18? 18 সি গাছ। বাকিরা 18 বি নদী। বর্ণা বর্ষা। মরিয়ম। তারপরে কবি প্রকৃতির কোন উপমার কথা বলেছেন? পাহাড়, নদী, গাছ, ঝর্ণা। এটা হবে নদী। কি হবে? নদী। নদী। আচ্ছা, এরপর আসো। কবিতার শেষে কবি কোন বস্তুকে স্মৃতির চিহ্ন বলেছেন? স্মৃতির চিহ্ন বলেছেন, বলো। স্মৃতির চিহ্ন বলেছেন, একই কথা, নদী। নদীকে স্মৃতির চিহ্ন বলেছেন। তারপর কবিতার মূল রস কি বলো? করুণ, ভয়ঙ্কর, শান্ত, অদ্ভুত। এই আমাদের তাহারে পরে মনে কবিতার মূল রস কি? করুণ। কি? করুণ। করুণ কেন বলো? প্রিয় মানুষকে, ভালোবাসা মানুষকে হারানোর যে কষ্ট, যন্ত্রণা, ব্যথা, সেটা কি অবশ্যই করুণই হয়। তারপরে আসো, এখন আসো, এটা তোমাদের জন্য পড়া প্লাস সাজেশন। দেখো, যারে খুব বেশি চিনু ভালো, সে মোরে ছেড়ে চলে গেল, আহারে। যে ছিল মোর জীবন ছায়া, রেখে গেছে শুধু মায়া, আহারে। আহা, নারী কত অভিনয় করে রে, অভিনয়ের জন্য নারী সেরা রে। লাগে না ভালো অপরূপ প্রকৃতি, যতই করুক কেউ মিনতি। আমি এখন রিক্ত শূন্য, মনে পড়ে রয়েছে তার জন্য। সে দিল মোরে কেমনে ফাঁকি, আমি এখন বড় একাকী। আহা, এই যে মেয়ের আমার না জানি আমার লাইফ থেকে চলে যায়, মেয়ের না জানি আমার লাইফ থেকে চলে যায়। আচ্ছা দেখো, তাহার এই পরে মনে কবিতাটি প্রথম কোন পত্রিকায়? মাসিক মোহাম্মদী পত্রিকায়। উপেক্ষায় ঋতুরাজ কেন কবি দাও তুমি ব্যথা? ওই যে বলেছি, বসন্ত নতুন সাজে সজ্জিত হওয়া সত্ত্বেও কি কবি মনে কোনো কি নাই? আনন্দ নাই। কেন? তার প্রিয় মানুষ হারানোর বেদনায় কি ঋতুরাজ বসন্ত কি থাকে? উদাসীনতাই থাকে। ঋতুরাজ বসন্ত কি সে কোনোভাবেই গ্রহণ করতে পারছে না, এজন্য ঋতুরাজকে উপেক্ষায় বলছে, উদাসীনতা। ঋতুরাজ এত সুন্দরভাবে সজ্জিত হচ্ছে, কিন্তু তার মনে কি? তার মনে কি এই বসন্তকে গ্রহণ করার কোনো আমেজই নাই, এজন্য সেটা কি উদাসীনভাবে কবি ঋতুরাজ বসন্তকে বরণ করেছে, বরণ করেই নাই, উদাসীনভাবে দেখেছে। উদ্দীপকের তাহারে পরে মনে কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে বলো? বলো। আপনজন মানুষ, আপন মানুষ, আপনজন হারানোর যে ব্যথা, রিক্ততা, কষ্ট, দুঃখ, ঠিক আছে, এই দিকটি। তাহারে পরে মনে কবিতার কোন দিকটি বলো? এই যে আপনজন মানুষ যখন যে ছেড়ে চলে গেছে, জীবনের মায়া, জীবনে যত ছায়া রেখে গেছে, শুধু মায়া রেখে গেছে, ঠিক আছে, শুধু মায়া রেখে গেছে। তারপরে কি একাকী করে গেছে, একাকী করে গেছে। কতক্ষণ আগেও পড়ছি যে এই ইয়া কি একাকী। কবি কিরকম ছিল? একাকী। সঙ্গটা কি ছিল? একাকী, ঠিক আছে। এই যে একাকী রূপ, একাকী, ঠিক তাহারই পরে মনে কবিতায়ও কি হয়েছে? কবির তার আপন মানুষের প্রতি মায়া আছে, ঠিক আছে। তারপরে যে ছেলে চলে যাওয়া মানে কি? এটা মৃত্যুবরণ করছে। আচ্ছা, তারপর ফাঁকি আমি এখন বড় একাকী। তারপরে দেখো আর যে বিষয়গুলো এই জায়গায় আছে উদ্দীপকে, যে প্রিয় মানুষ যখন তার থেকে কি সকল মায়া, সকল সম্পর্ক, সবকিছু যখন বিচ্ছিন্ন করে চলে যায়, তখন যে একাকী নিজের বিষণ্ণতায় জীবন কাটায়, সেই দিকটি ফুটে উঠেছে। ঠিক একইভাবে তাহারি পরে মনে কবিতাও একই রকমভাবে প্রকাশ পেয়েছে। তারপরে দেখো, উদ্দীপকটি তাহারি পরে মনে কবিতার সুরকে প্রকাশ করতে পারেনি, মিথ্যা কথা। অবশ্যই সুরকে প্রকাশ করতে পেরেছে। উক্তিটি কতখানি সঠিক? সঠিক নয়। তুমি বলবো যে উদ্দীপকটি তাহারি পরে মনে কবিতার সুরকে প্রকাশ করতে পেরেছে, উক্তি পারেনি, এটা বলবো না। উক্তিটি পেরেছে, উক্তিটি যথার্থ নয়। তারপরে বলে দিবা যে কেন নয়, কারণ আমাদের তাহার পরে মনে কবিতাও কি ঠিক এই উদ্দীপকে যে প্রিয় মানুষ হারানোর যে কষ্ট, বেদনা, তার যে রেখে যাওয়া মায়া, তাকে কি করতে, তার যে একাকিত্ব জীবন, সবকিছু যেভাবে করুণভাবে ফুটে উঠেছে, ঠিক একইভাবে তাহারে পরে মনে কবিতাও ফুটে উঠেছিল। তারপরে আসো ফেব্রুয়ারি 1969, খাতায় নোট করো সবাই। কবি ঘাতকের আস্তানা বলতে কি বুঝতে চেয়েছেন? একটু ফাস্ট হতে হবে। তোমাদের একটা কবিতা, তোমাদের যে রেসপন্স আমি পাইছি, তোমার থেকে আমি কমেন্ট প্রশ্ন করাই, কমেন্ট পড়তে যাই। ওই যে সেই ভাইয়া, অবশ্যই সোনিয়া ফরাজি, ওর সাথে আমি একমত। খারাপ যদি হয়, খারাপ যদি হয়, আমি তো হাত আটতে পারি না, ঠিক আছে। ধরো এটা খারাপ যদি হয়, তাহলে 3-5টা তো দিতে হইব, ঠিক আছে। খারাপ যদি হয় তাহলে কি হবে? বলে না এক হাতে তালি বাজে না, 2 হাতে তালি বাজে।
ঠিক আছে, যে কোনো কিছুর জন্য, যে কোনো কিছুর জন্য এই পৃথিবীর সভ্যতা, এই পৃথিবীর যত যত বিজয়, সব কিছুর জন্য, ঠিক আছে, সব কিছুর জন্য নারী পুরুষ দুইজনেরই কি অবদান, হোক ভালোবাসা সেটা হওয়ার জন্য দুইজনের অবদান, ভেঙে যাওয়ার জন্য, যে কোনো অপরাধের জন্য নারীর যেমন দোষ, পুরুষের যেমন দোষ, ঠিক আছে, প্রেক্ষাপটে কম বেশি হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো, কাউকে আমি দোষারোপ করতেছি না, তোমাদের জাস্ট একটু বিনোদনের জন্য। এই সিরিয়াসলি কেন নিলা? এটা একটা ডায়লগ, ভাইরাল একটা ডায়লগ ছিল, মনে এসে পড়ছে, একটু বলে দিচ্ছি, ঠিক আছে। এটা জাস্ট কিডিং, মজার ছলেই বলেছি, মজার ছলেই নিবা, ঠিক আছে। আচ্ছা, কবি ঘাতকের আস্তানা বলতে কি বোঝাচ্ছে? ঘাতকের আস্তানা, এই ঘাতকটাকে স্বৈরাচারী পাকিস্তানি বাহিনী, আর আস্তানাটা কি বোঝাচ্ছে? আমাদের বাংলাদেশ, আর ঘাতক বুঝাইছে স্বৈরাচার পাকিস্তানি বাহিনী। কবি ঘাতকের আস্তানা বলতে বুঝাই চেয়েছেন স্বৈরাচার পাকিস্তানি হানাদার বাহিনী, যেভাবে আমাদের দেশে ঘাঁটি করে 1971 সালে আমাদের উপরে কি করেছিল? স্টিম রুলার চালাইছিল। যেহেতু ফেব্রুয়ারি 1969, তাহলে 1952 সালে ভাষা আন্দোলনে যেরকম ভাবে আমাদের কি করেছিল? সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউল আর অনেকের উপরে কি করেছিল? তারা গুলি করেছিল। আচ্ছা, তাহলে ঘাতকের আস্তানা যারা কি বুঝাইছে? স্বৈরাচারী পাকিস্তানি হানাদার বাহিনীর আমাদের নির্যাতিত নির্মম যে নির্যাতন চালাইছে বাঙালির উপর, ন্যায্য দাবির থাকা সত্ত্বেও সেই মর্মান্তিক বিষয়টিকে বুঝিয়েছেন। এ রঙের বিপরীতে আছে অন্য রং বলতে কি বুঝেছে বলতো? এই যে এই রং মানে পুরো শহর যে কৃষ্ণচূড়া রঙে লাল, মানে শহীদের রক্তের সাথে তুলনা করছে কৃষ্ণচূড়ার রং সাদা লালের সাথে শহীদের রক্তের বুদবুদের সাথে। এই রঙের বিপরীত আছে অন্য রং। এই যে শহীদদের রক্ত, এর বিপরীত আছে কি? অন্য রং। আর এই অন্য রং দ্বারা কি বুঝে জানো? গণজাগরণ। কি? গণজাগরণ। আর এটা কি? প্রতিবাদ। কি বুঝাইছে? প্রতিবাদ। কি? প্রতিবাদ। আচ্ছা, সজীব কি বছর করছো? স্যার, শরৎ এবং বসন্ত এই দুইটা আলাদা আলাদা ঋতুর নাম না? শরৎ এবং বসন্ত, হ্যাঁ, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত আলাদা আলাদা। ওই প্রশ্নটা ছিল এরকম। আচ্ছা, আমি ওই প্রশ্নটা একটু জানতে চাচ্ছিলাম সজীব আহমেদ, যে শরৎ এবং বসন্ত আলাদা আলাদা ঋতুর নামই তো অবশ্যই। আচ্ছা, এরপরে দেখো ফুল নয়, ওরা শহীদের জলকিত রক্তের বুদ্বুদ বলতে কি বুঝাইছে বলো? এই যে শহরের বুকে, শহরের প্রত্যেকটি রাস্তার ধারে, শহরের বুকে যে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, সেটা কি শুধুই কৃষ্ণচূড়া? এই কৃষ্ণচূড়ার যে কালার লাল, এই লালকে শহীদের রক্তের বুদবুদের সাথে তুলনা করেছে। ওরা ফুল নয়, ওরা কি শহীদের রক্তের জলকিত রক্তের বুদবুদ বলতে কি বুঝাইছে? শহীদরা ভাষা আন্দোলনের সময় শহীদরা যে অকাতরে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, কেন জন্য? দেশমাতৃকার জন্য, দেশের মানুষকে ভালোবাসা, দেশপ্রেমের জন্য, দেশের মানুষকে ভালোবেসে, দেশকে ভালোবেসে। আচ্ছা, 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং কেন বলতো? 21-এর যে কৃষ্ণচূড়া আমাদের, 21-এর কৃষ্ণচূড়া দ্বারা কি বুঝেছে বলো? 21-এর কৃষ্ণচূড়া কি বুঝেছে? ভাষা আন্দোলনের শহীদদের এই যে চেতনারই রং, ভাষা আন্দোলন শহীদদের যে রক্ত দিয়েছেন, সেই রক্তের সাথে কি করেছে? তুলনা করেছে। আর এটা আমাদের চেতনা। কিসের চেতনা বলতো? যে আমরা অন্যায়ের কি করব? সবসময় প্রতিবাদ করব, অন্যায়ের প্রতিবাদ করব, ঠিক আছে, যেটা আমাদেরকে শিখিয়েছে 52 ভাষা আন্দোলন থেকে। তারপর ফেব্রুয়ারি 1969 কি হয়েছে? গণ অভ্যুত্থান হয়েছে। ছাত্রদের 11 দফার ভিত্তিতে গণ অভ্যুত্থান হয়েছে। একটু পরেই আসবো গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, একই রকম, এটা দুইবার আসছে। সেই ফুল আমাদেরই প্রাণ, সেই ফুল আমাদেরই প্রাণ, এটা দ্বারা কি বুঝে বলো? সেই ফুল আমাদের প্রাণ হয়েছে বাংলা ভাষাকে বুঝেছে, বাংলা ভাষাকে বুঝাইছে। সেই ফুল আমাদের প্রাণ কাকে বলতে কি বোঝানো হয়েছে? বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। তারপরে সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা বলতে কি বোঝানো হয়েছে? সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা বলছি। ঘাতক বলতে স্বৈরাচারী পাকিস্তান হানাদার বাহিনী, আর অশুভ আস্তানা মানে কি? আমাদের দেশে আমাদের ন্যায্য দাবি থাকা সত্ত্বেও
আমাদের দেশে তারা আস্তানা করে আমাদের উপর নির্যাতন স্ট্রিম রুলার চালিয়েছে অবৈধভাবে এবং অনৈতিকভাবে। ফুল নয়, ওরা শহীদদের জলকিত রক্তের বুদবুদ, এটাও বলছি। একই প্রশ্ন। এরপর আসো, লোকজন বিপ্লবে ফেটে পড়েছে কেন? লোকজন বিপ্লবে ফেটে পড়েছে কেন বলো তো? লোকজন বিপ্লবে ফেটে পড়েছে কেন? অন্যায়ের প্রতিবাদ করতে, অন্যায়ের প্রতিবাদ করতে, ন্যায্য দাবি এবং অধিকার আদায় করতে। বলো, লোকজন বিপ্লবে ফেটে পড়েছে কেন? ওই যে বলি যে এখন আসি 69-এর গণঅভ্যুত্থানের কথা যখন বলছে, এখন আসি 69-এর কথায় যখন কবিতায় ছিল তখন বলছে যে কেউ আদামরা, কেউ অনেক মানে কেউ মরা, কেউ আদমরা, ঠিক আছে। আবার কেউ ছিল কি বিপ্লবে ফেটে পড়ছে, ঠিক আছে, এরকম একটা লাইন ছিল। লোকজন বিপ্লবে ফেটে পড়ছে কেন? অন্যায়ের প্রতিবাদ করতে, ন্যায্য দাবি অধিকার আদায় করতে এবং নিজের যেই কি বলে অধিকার আছে সেটাকে রক্ষা করতে। চতুর্দিকে মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ। বলো, চতুর্দিকে মানবিক বাগান, মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ। কমলবন মানে কি? পদ্মবন। এখানে কবি কমলবন দ্বারা কি বুঝাইতে চেয়েছে বলো? মানবিকতার এই পৃথিবী, যে মানবিকতা, সুন্দর ও কল্যাণের মাধ্যমে এই পৃথিবী সুন্দরভাবে সৃষ্টি করা যায়, সেটাকে কি করেছে পাকিস্তানি ঘাতক হানাদার বাহিনীরা? কি করেছে? চতুর্দিকে এই কমলবনকে তছনছ করছে, এই মানবিকতাকে, সুন্দর এই পৃথিবীকে, কল্যাণকর এই পৃথিবীটাকে, রাষ্ট্র আমাদের বাংলাদেশটাকে কি করেছে তারা? ন্যায্য দাবি থাকা সত্ত্বেও আমাদের উপর নির্যাতন চালাইছে। এজন্য বলছে চতুর্দিকে মানবিক বাগান যে আছে, মানবিকতার যে বাগান আছে সেটাকে কি করেছে? কমলবন হচ্ছে তছনছ। এই মানবিকতাকে তারা কি করেছে? তছনছ করেছে, ধ্বংস করেছে। আচ্ছা, সজীব আহমেদ ভাইয়া, তোমার প্রশ্নের উত্তর আমি যদি স্লিপ অফ টানে বলে থাকি তাহলে এটা আমি ভুল বলেছি। শরৎ এবং বসন্তটা তো আলাদা, ঋতুটা তো জানি, শরৎ বসন্ত, গ্রীষ্ম বর্ষা, শরৎ হেমন্ত শীত বসন্ত। হয়তোবা আমার স্লিপ অফ টানে আমি হয়তোবা গোলায় ফেলছিলাম কিনা আমি জানি না, এটা তো অবশ্যই আলাদা ঋতু। আচ্ছা, তারপরে ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণমালা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? নক্ষত্র। বলো, ফেব্রুয়ারি 1969 কবিতা বর্ণমালাকে নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে। সালামের হাতে কি নক্ষত্র? কি বলো, মনে আছে? বর্ণমালা কি নক্ষত্রের মতো তুলনা করা হয়েছে কেন? যে সালামের হাতে নক্ষত্র কি হয়েছে? অবিনাশী, অবিরত অবিনাশী বর্ণমালা নক্ষত্রের মতো জড়তেছে। অবিনাশী, অবিরত অবিনাশী বর্ণমালা নক্ষত্রের মতো জড়ছে সালামের হাতে। মনে পড়ছে? দেখো, তারপরে দেখো আবারও ফুটেছে, দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। চরণটি আমাদের জাতীয় জীবনে কোন দিকটি ফুলে ধরে? গণ আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, স্বদেশী আন্দোলন। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে, ওই যে কৃষ্ণচূড়া থরে থরে, ওই যে বলছিলাম ভাষা শহীদের আন্দোলন। এই কবিতার ফেব্রুয়ারি 1969 কবিতার প্রথম প্রেক্ষাপট হচ্ছে 1959 সালে ভাষা আন্দোলনের শহীদদেরকে নিয়ে। তারপরে হচ্ছে কি 1969-এর গণঅভ্যুত্থানকে নিয়ে, ঠিক আছে। প্রথমে মানে প্রতীকী অর্থে 1952 সালে ভাষা আন্দোলনের শহীদদের রক্তের সাথে কৃষ্ণচূড়া শহরে যে থরে থরে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে তার সাথে তুলনা করেছেন। তাহলে ওটা কি? ভাষা আন্দোলন। তারপর সালামের হাত থেকে নক্ষত্রের মতো অবিরত কি জোরে? বলো, অবিনাশী বর্ণমালা। অবিরত অবিনাশী বর্ণমালা, সালামের হাতে নক্ষত্রের মতো অবিরত অবিনাশী বর্ণমালা, বর্ণমালা জোরে। আজ আলোচিত কোন স্থান? বলো, এটা ঢাকা, এটা তোমরা জানো। আজ আলোচিত কোন স্থান? ঢাকা। তারপর আজ আলোচিত কোন স্থান? ঢাকা। শামসুর রহমান কোন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন? আমি যখন পুরান ঢাকা থাকতাম তখন এই প্রগোজ স্কুলে অনেক স্টুডেন্টকে পড়াইছি আমি। এই এটা প্রগোজ হবে, ঠিক আছে, প্রগোজ স্কুলে। তারপর এই শামসুর রহমান সম্বন্ধে একটু বলি। শামসুর রহমান কি করেছেন? কোথায় জন্মগ্রহণ করেছেন? বলো, কোথায় জন্মগ্রহণ করেছেন? আমাদের গাজীপুর, আমার বাসা কাছাকাছি নরসিংদী। গাজীপুর যদিও আমার বাসা, নরসিংদী কাছাকাছি, নরসিংদী পাড়াতলী গ্রামে জন্মগ্রহণ করেছেন তিনি, ঠিক আছে। তাকে কি বলা হয়? শামসুর রহমানকে কি বলা হয়? নাগরিক কবি। কি বলা হয়? এই যে দেখো, নাগরিক কবি, নাগরিক কবি বলা হয়, নাগরিক কবি বলা হয় শামসুর রহমানকে। তার বিখ্যাত কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে, কি বন্দি শিবির থেকে আসলেও আসতে পারে, বন্দি শিবির থেকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো বাকিগুলাতে যাই।
ঊনসত্তরের সালাম আবার রাজপথে নামে কেন? মাতৃভাষা দাবিতে, অধিকার আদায়ের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতা আন্দোলনের জন্য। সবাই একটু কমেন্ট করবা, সবাই 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 একটু কমেন্ট করো সবাই। এবছর উত্তর চাচ্ছি তোমাদের কাছ থেকে। ঊনসত্তরের সালাম আবার রাজপথে নামে কেন? মাতৃভাষার দাবিতে। ঊনসত্তরে যেহেতু বলছে, কেন 69-এ আবার কেন সালাম রাজপথে নামে? মাতৃভাষার দাবিতে। মাতৃভাষা আসবে না, সেটা ভাষা আন্দোলন 1972-এ চলে গেছে, 1952-তে চলে গেছে। 69-এ কি? অধিকার আদায়ের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতা আন্দোলন। স্বাধীনতা 1971, এটাও হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠা, গণতন্ত্রের কথা বলে নাই, তার মানে অধিকার আদায়ের জন্য, অধিকার আদায়ের জন্য। আচ্ছা, এরপর আসো, সর্বত্র তছনছ হচ্ছে কি? বলো, সর্বত্র তছনছ হচ্ছে কি? শালবন, হরিত, কমলবন। এটা জানো? কমলবন, কমলবন মানে পদ্মবন। এখানে মানবিকতার সাথে তুলনা করেছেন। ফেব্রুয়ারি 1969 কবিতায় সারা দেশে কাদের অশুভ আস্তানা? ঘাতকদের। কাদের? ঘাতকদের। কাদের? ঘাতকদের। ওই যে বলে সে পড়াইছি, ঘাতকদের অশুভ আস্তানা। কখন সালাম আবার ফিরে আসে? 52-তে, 69-এ ওই যে বলেছি যে 52 সেই সালাম যেন আবার রাজপথে, ঢাকা শহরের রাজপথে আবার ফিরে আসে। কি? 69-এ গণ অভ্যুত্থানে যখন ছাত্র জনতারা কি করেছিলেন? 11 দফার ভিত্তিতে 1969-এ গণ অভ্যুত্থান করেছিলেন। তারপর শূন্য ফ্ল্যাগ তুলে ধরে কে? বলো, শূন্য ফ্ল্যাগ তুলে ধরে কে? বরকত কি করেছিল? বুক পেতে দিয়েছিল। বরকত, আবু সাইদ 24শে জুলাই গণঅভ্যুত্থানে বুক পেতে দিয়েছিল। আর 69-এ কার সাথে তুলনা করছিল? 69 কার সাথে তুলনা করছিল? যে বরকত বুক পেতে দিয়েছিল, আর বর্ণমালার শূন্যে ফ্ল্যাগ তুলে ধরছিল কে? সালাম, সালাম, সালাম। দেখো মনে পড়তেছে কিনা তোমাদের? আচ্ছা, এরপর দেখো, ঘাতকের থাবার সামনে বুকপা থেকে, এই যে বললাম বুকপা থেকে বরকত, বুকপা থেকে বরকত। তারপর ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়া কোথায় ফুটেছে? বলো, কৃষ্ণচূড়া কোথায় ফুটেছে? শহরের পথে, শহরের পথে, শহরের পথে। ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন শ্রেণীকে প্রতিবাদের হাতিয়ার হিসেবে দেখানো হয়েছে? রাজনৈতিক নেতা, পুলিশি বাহিনী, আমজনতা, কারখানার শ্রমিক। এটাকে বলা হয়েছে আমজনতাকে। ফেব্রুয়ারি 1969 কবিতায় আমজনতা থেকে প্রতিবাদের হাতিয়ার। 1969 গণঅভ্যুত্থানে ছাত্র, শ্রমিক, জনতা সবাই মানে আমজনতা কি করেছিলেন? মাঠে নেমে এসেছিলেন 11 দফার দাবিতে। কিসের জন্য? ন্যায্য দাবির জন্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। এই রঙের বিপরীতে আছে অন্য রং। যে বলছি অন্য রং দ্বারা কি বুঝেছে? যে এই যে লাল রং, এর বিপরীতে আছে অন্য রং, মানে কি আছে? প্রতিবাদ, গণজাগরণ, গণঅভ্যুত্থান আছে। তাহলে কোন রংকে কি করা হয়েছে? লাল, সাদা, কালো, হলুদ। অবশ্যই বলো, লাল রংকে জানো। শহরের পথে ধরে ধরে নিবিড় হয়ে ফুটেছে জবা ফুল, শিমুল ফুল। কৃষ্ণচূড়া, এটা জানো, সঠিক। বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায় কি হয়? বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে, দুঃখিনী মাতার অশ্রু জলে ফুটে ফুল, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রুদ্রে আর দুঃখের ছায়ায়, কেউ বা ভীষণ যেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। একদম কবিতার লাইন দিয়ে দিছে এবার। বাস্তবে বিশাল চত্বরে হৃদয়ে হরিত উপত্যকায়, বরকত বুক পাতে, এটা হবে না, বরকত বুক পাতে না। দুঃখিনী মাতার অশ্রু জলে ফুটে ফুল, ফুটে ফুল হবে। শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রুদ্র আর দুঃখের ছায়ায়, কেউ বা ভীষণ যেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। মোহাম্মদ আলামিন সালাম নিয়েন। ওয়ালাইকুম আসসালাম। এই 17 নম্বর বলো, দুঃখিনী মাতার অশ্রু জলে ফুটে ফুল, এটা হবে সঠিক অ্যান্সার। কি? দুঃখিনী, এই যে বাস্তব বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায়, এরপরে কি আছে? দুঃখিনী মাতার অশ্রু জলে ফুটে ফুল। এরপরে আসো, সেই ফুল আমাদেরই প্রাণ। ফেব্রুয়ারি 1969 কবিতায় ফুল বলতে কি বোঝানো হয়েছে? বাংলা ভাষা। বলো, সেই ফুল আমাদেরই প্রাণ। বাংলা ভাষাকে, মনুষ্যত্ব কৃষ্ণচূড়া ফুলকে পদ্মবন, বাংলা ভাষাকে বুঝাইছে, আমি বলছি এটা। তারপর 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এই চরণটি কোন কবিতাভুক্ত? এটা তোমরা জানো, ফেব্রুয়ারি 1969। আহা ডিসেম্বর। এই যে আসো 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 আসো, এই সবার মনোযোগ। আহা ডিসেম্বর একটা তর্কাতীত মাস, মানে এই মাসকে নিয়ে। আচ্ছা বলো, 1971 ডিসেম্বর মাসকে নিয়ে দল মত নির্বিশেষে বাংলা যত রাজনৈতিক দল আছে, যত মত আছে, ডান মানে যত মত আছে, ডান বাম,
শাহবাগী সহ যত আছে, কারো এই ৭১ ডিসেম্বর নিয়ে কারো কোনো আছে, দ্বিমত আছে? নাই। এটা তর্কাতীত মাস। মুক্তিযুদ্ধের কবিতা লিখতে হবে, কেননা ডিসেম্বরের একটা অর্থপূর্ণ মাস। দেখো, কেননা এই মাসে দুদু আকাশের নিচে বদ্ধভূমিগুলো ঢাকা রায়েরবাগের বদ্ধভূমি, মিরপুরের বদ্ধভূমি, আচ্ছা, চিৎকার করতে থাকে মানুষ ও শিয়ালের সম্মিলিত কণ্ঠে। দেখছো, কান্নার রোল পড়ে যায় ধরণীতে। দেখো কি একটা মর্মান্তিক অবস্থা, গণহত্যার অবস্থা, ঠিক আছে। তারপরে মাসের সাথে মিলবে, ডিসেম্বর মাসের সাথে মিলবে মর্মান্তিক হত্যাযজ্ঞ, ঠিক আছে, স্বৈরাচারী শাসক বাহিনীর সবকিছুই। তারপরে গণহত্যার দেখো কি বদ্ধভূমির কথা বলছে, দুদু আকাশের নিচে বদ্ধভূমি, মানুষ আর শিয়ালে একসাথে চিৎকার, কান্না রোল পড়ে যায় ধরণীতে, পৃথিবীতে। শহরের পথে কোন ফুল ফুটে? কৃষ্ণচূড়া। কবি ঘাতকের আস্তানা বলতে কি বোঝাতে চেয়েছেন? বলেছি, স্বৈরাচারী শাসক পাকিস্তান হানাদার বাহিনীদের আমাদের ন্যায্য দাবি থাকা সত্ত্বেও আমাদের বাংলাদেশের মানুষের উপরে যে নির্যাতন চালিয়েছে সেই দিকটাকে বুঝাতে চেয়েছেন। উদ্দীপকের বাস্তব বস্তুর সাথে ফেব্রুয়ারি 1969 কবিতার মূলভাবে সাদৃশ্য কি ব্যাখ্যা করো। মূলভাবে সাদৃশ্য কি বলো? যে ন্যায্য দাবি থাকা সত্ত্বেও আমাদের উপর স্বৈরাচারী পাকিস্তানি ঘাতক বাহিনী যে কি হামলা চালিয়েছে সেই দিকটা, এবং ডিসেম্বর মাস, তর্কাতীত মাস, এই ডিসেম্বর মাস, এই মাস দুই জায়গায় বলা হয়েছে, দুই জায়গায় সাথে এই মাসের সাথে কি হয়েছে? মিলে গেছে। আচ্ছা, ফেব্রুয়ারি 1969 কবিতায় সাথে উদ্দীপকের কবিতাংশের ভাবগত ঐক্য থাকলেও রাজনৈতিক পটভূমি ভিন্ন। হ্যাঁ, উদ্দীপক হয়েছে কি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে, আর ফেব্রুয়ারি 1969 কবিতা হয়েছে কি, প্রথমে আবার বলবে নাও, ফেব্রুয়ারি 1969 কবিতা কিন্তু গণঅভ্যুত্থান, 1969 গণঅভ্যুত্থান এটাকে নিয়েই কিন্তু ওই যে বললাম, ওই যে মানে প্রতীকী অর্থ বুঝাইছে যে আবার কি, আবার ওই যে ভাষা আন্দোলনে 1992 ভাষা আন্দোলনে কি হবে, আবার সালাম বরকতরা কি মাঠে নামবে, বুক পেতে দিবে, ঠিক আছে, সালাম বরকতরা। আর এই জায়গায় কি পাইছে ফেব্রুয়ারি 1969 কবিতায়? 1969 গণঅভ্যুত্থানের 1969 গণঅভ্যুত্থানের কি পটভূমি 1969 পটভূমি, প্রেক্ষাপট, এবং আর উদ্দীপকে কি পাইছে? মহান স্বাধীনতার মুক্তিযুদ্ধের পটভূমি। আচ্ছা, তার মানে আমাদের এর মাধ্যমে কি হয়ে গেল? শেষ হয়ে গেল আমাদের তাহার পরে মনে কবিতা এবং ফেব্রুয়ারি 1969 কবিতার। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।